আসসালামু আলাইকুম। বাংলা ব্যাকরণের উপসর্গ নিয়ে আলোচনা করছিলাম। উপসর্গের আজকে শেষ ক্লাস করতে যাচ্ছি। উপসর্গ নিয়ে আগে 3টি ক্লাস নিয়েছি, আপনারা যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। উপসর্গ এসএসসি এবং এইচএসসি দুটোতেই আছে, এছাড়া আমাদের অন্যান্য ক্ষেত্রে তো লাগেই, ভার্সিটিতে ভর্তিতে এবং অন্যান্য জায়গায় পরীক্ষায় অবশ্যই লাগে। বাংলা ব্যাকরণে উপসর্গও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আজকে আমি উপসর্গ কাকে বলে, উপসর্গ কিভাবে গঠিত হয়, উপসর্গের কাজ কি, এগুলো আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। আজকে আমি উপসর্গ কিভাবে শব্দ গঠন করে এবং সেখান থেকে আমরা কিভাবে বাক্যে প্রয়োগ করব এই জিনিসটি দেখাতে যাচ্ছি। এবং এসএসসিতে যেটি হয় যে এসএসসি তো বাংলা ব্যাকরণ এমসিকিউ বহু নির্বাচনী, তো সেক্ষেত্রে চাওয়া হয় যে অভাব, এই অভাব কোন অর্থে ব্যবহৃত হয়েছে, বা অকাজ, এই অকাজ কোন অর্থে ব্যবহৃত হয়েছে, এই জিনিসটি চাওয়া হয় এই ধরনের। তো আসুন আমরা দেখে নেই। অ দিয়ে যদি তৈরি করি তাহলে আমরা তৈরি করতে পারি অকাজ, অচেনা, অঢেল। এখানে অকাজ, এখানে অভাব অর্থে বোঝানো হয়েছে, কোনো কাজ নেই, কাজের অভাব। অচেনা, চেনাশোনা নেই বা চেনা জানা নেই, তাহলে এখানেও চেনার অভাব। অঢেল মানে অনেক বেশি না, অঢেল বোঝানো হচ্ছে যে অনেক বেশি না, অনেক বেশি। অঢেল অর্থাৎ প্রাচুর্যের স্বল্পতা না, অনেক বেশি বোঝানো হচ্ছে। তো এই এখানে অভাব অর্থে, অচেনা, অজানা এই টাইপের আসবে, অর্থাৎ অভাব অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে অঘা, অঘা দিয়ে আমরা যদি তৈরি করি অঘা চণ্ডী বা অঘারাম, অঘা চণ্ডী, অঘারাম। এখন যদি প্রশ্ন থাকে অঘা চণ্ডী শব্দে অঘা কোন অর্থে ব্যবহৃত, তাহলে আমাদের লিখতে হবে এখানে অঘা বলতে বোকা বোঝানো হয়েছে, বোকা বা মূর্খকে বোঝানো হয়েছে। কোন অর্থে ব্যবহৃত? বোকা, বোকা অর্থে। অঘারাম, অঘাচণ্ডী আমরা সাধারণত কেউ বোকামির কাজ করলে তাকে গালি দেওয়া অর্থে এটি ব্যবহার করি। আর এখানে অভাব অর্থে বোঝানো হয়েছে, অভাব, অভাব। সাধারণত অভাব বা নিন্দিত অর্থে ব্যবহৃত হয়, আর অঘা হচ্ছে বোকা বা মূর্খ বোঝানো হয়েছে। অজ, আমরা যদি অজ দিয়ে তৈরি করি অজ পাড়াগা বা অজ মূর্খ, অজ পাড়া গা, গা মানে এখানে গ্রাম, অজ পাড়া গা, তাহলে আমরা এটাকে কি বুঝাবো? অজ শব্দের অর্থ কি দাঁড়াবে? অজ শব্দের অর্থ নিন্দিত বা খারাপ বুঝাবে, নিন্দিত বা খারাপ। যদি আমরা বলি অজ মূর্খ, অজ পাড়াগা, তাহলে আমরা বুঝাবো যে অনেক বেশি মূর্খ, অনেক বেশি, গ্রামটি অনেক বেশি ব্যাকডেটেড বা নিন্দিত, যেটা খারাপ, যেখানে সুযোগ সুবিধা নেই, অজ পাড়াগা। আর আর যদি বলি আর নয়ন বা আর চোখে, সে আমাকে আর চোখে চায়, তার মানে কি? আর শব্দের অর্থ হচ্ছে সে সরাসরি তাকাচ্ছে না, বক্রভাবে অর্থাৎ বাঁকা ভাবে তাকাচ্ছে, তাহলে আর চোখে শব্দের অর্থ হচ্ছে আর নয়ন বা আর চোখা যদি বলি, তাহলে হবে বক্রভাবে তাকানো, বক্র। আর শব্দ কোন অর্থ প্রকাশ করছে? বক্র বা বাঁকা অর্থ প্রকাশ করছে, বক্র বা বাঁকা অর্থ প্রকাশ করছে। যদি থাকে যে আবডাল, আবডাল বা আবছায়া, আবছায়া শব্দে আব কোন অর্থে ব্যবহৃত? আবছায়া শব্দে আব কোন অর্থে ব্যবহৃত? তাহলে আমরা আবছায়া বলতে বুঝাই যে ছায়া, হালকা ছায়া বা অস্পষ্ট ছায়া, তাহলে এখানে আব শব্দের অর্থ অস্পষ্টতা, অস্পষ্টতা। আবছায়া, আবডাল অর্থাৎ অস্পষ্টতা। কদ, যদি বলি কদর্য বা কদাকার,
কদর্য, কদাকার, কদ দিয়ে গঠিত শব্দ কদর্য বা কদাকার। তাহলে এখানে কদ উপসর্গ কোন অর্থ প্রকাশ করছে? কদ কদ উপসর্গ হচ্ছে কুৎসিত অর্থে। কু থেকে কদ আসছে, কুৎসিত অর্থ, কুৎসিত অর্থ। কদর্য বা কদাকার আমরা খারাপ কিছু বোঝাতে, কুৎসিত বা খারাপ মন্দ কিছু বোঝাতে ব্যবহৃত করি কদর্য, কদাকার। আর এখানে কু, কু তো অবশ্যই খারাপ, খারাপ বোঝানো হচ্ছে, যেমন কুনজর, কুকাজ। তাহলে এখানে খারাপ বা নিন্দিত, খারাপ বা নিন্দিত। নি, নি নাই অর্থে, নি নাই অর্থে, নাই অর্থে। তাহলে আমরা লিখতে পারি যে নিখুঁত, আমরা লিখতে পারি নিখুঁত, নিখুঁত। নিদাগ, নাই। নিখুঁত অর্থাৎ কোনো খুঁত নাই, নিদাগ অর্থাৎ কোনো দাগ নাই। অর্থাৎ নি কি কোন অর্থে প্রকাশ করছে? কোন অর্থ? নেতি বা নাই অর্থ প্রকাশ করছে। আমরা বলি পাতি হাঁস, পাতি লেবু, যদি বলা হয় যে পাতি লেবু শব্দে পাতি কোন অর্থ প্রকাশ করছে, তাহলে এখানে পাতি হাঁস বা পাতি লেবু, পাতি শব্দের অর্থ হচ্ছে, পাতি উপসর্গের অর্থ হচ্ছে ক্ষুদ্র বা ছোট। পাতি ক্ষুদ্র বা ছোট, পাতি অর্থ হচ্ছে ক্ষুদ্র বা ছোট। আমরা রাজহাঁস বলতে বড় হাঁসকে বুঝাই, আর পাতি হাঁস অর্থাৎ ছোট হাঁসকে বুঝাই। তার পাতি লেবু, ছোট লেবু। সু, সু সাধারণত ভালো বোঝানো হয়, সু ভালো বা উত্তম বোঝানো হয়, যেমন সুনজর, সুখবর। সু কি বোঝানো হচ্ছে? উত্তম বা ভালো। সু উপসর্গের অর্থ হচ্ছে উত্তম বা ভালো। তারপরে যদি এখানে আমরা লিখি হা ভাত, হা ঘরে, হা ভাত, হা ঘরে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই হা উপসর্গের অর্থ হচ্ছে অভাব, অভাব, অভাব বোঝাচ্ছে। হা ভাত মানে ভাতের অভাব, হা ঘরে মানে ঘরের অভাব, এখানে অভাব বোঝাচ্ছে। এগুলো সবগুলোই ছিল বাংলা উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ 21টি। সেখান থেকে আমি সবগুলো না দেখিয়ে কিছু কিছু দেখালাম। এরপরে আমরা আসি সংস্কৃত উপসর্গে। সংস্কৃত উপসর্গে আমরা আসি। সংস্কৃত উপসর্গগুলো চেনার উপায় হচ্ছে যে বাংলা আমরা যদি, আমি আগের ক্লাসে বলেছিলাম, বাংলা আমরা যদি 21টি মুখস্থ রাখি তাহলে আমরা সংস্কৃতগুলো সহজেই এবং বিদেশি উপসর্গগুলো সহজে আলাদা করে ফেলতে পারবো। আমাদের অবশ্যই উচিত বাংলা 21টি উপসর্গ মুখস্থ রাখা। আর সংস্কৃত উপসর্গগুলি চেনার উপায় হচ্ছে যে সেগুলো বাংলার সাথে মিলছে না, এটা একদিক। আর দ্বিতীয়ত সেগুলো উপসর্গে র, রি, রিকার এগুলো ব্যবহার বেশি। উপসর্গে যে শব্দগুলো আমরা গঠন করব সেগুলোতে র, রি, রিকার, রফলা এই জিনিসটার ব্যবহার বেশি। বেশিরভাগ সংস্কৃত শব্দেই র, রি, রিকার, রফলা এগুলোই ব্যবহৃত হয়। যেমন যদি প্র, পরা, প্র, পরা, অপ, এগুলো আমরা সংস্কৃত উপসর্গ দেখাতে যাচ্ছি। এই সংস্কৃত উপসর্গগুলোতে যদি প্র দিয়ে গঠন করি, প্রহার, দেখছেন র চলে আসছে, প্রকৃষ্ট, রিকার চলে আসছে, প্রকৃষ্ট, প্রহার, প্রকৃষ্ট, এরকম। তাহলে এই উপসর্গগুলি অর্থ প্রকাশ করছে, যেমন প্রহার, এখানে প্রহার, এখানে প্রকৃষ্ট ভাবে, প্রহার প্রকৃষ্ট অর্থ, অর্থাৎ প্রহার প্রকৃষ্ট, এখানে মারা বোঝানো হচ্ছে, প্রকৃষ্ট মানে উত্তম রূপে বোঝানো হচ্ছে। তো সংস্কৃত উপসর্গ এক একটা এক এক অর্থ প্রকাশ করতে পারে।
বিভিন্ন ধরনের আলাদা আলাদা শব্দ আলাদা আলাদা অর্থ প্রকাশ করবে। আমি এখানে শুধু দেখাচ্ছি কিভাবে শব্দ গঠনগুলো হচ্ছে, আর সংস্কৃত শব্দে কিভাবে র, রি, রিকার এবং রফলা বেশি ব্যবহৃত হয় সেই জিনিসটা। যেমন পরাজয়, তারপর পরাগায়ন, এই টাইপের। অপরও অনেক অর্থ আছে। বেশিরভাগ সংস্কৃত উপসর্গগুলি একাধিক অর্থ প্রকাশ করে। আমাদের তাহলে অনেকগুলো শব্দ লিখতে হবে। সংস্কৃতি, খেয়াল করুন যে এখানেও রিকার আসছে, এখানেও র আছে, এখানেও র আছে। অপহরণ, এখানেও র আসছে। এবং সাধারণত মূর্ধন্য স বেশি ব্যবহৃত হয় সংস্কৃত শব্দগুলোতে। তারপরে থাকতে পারে অনুগমন। এখানে অনুগমন অর্থাৎ পশ্চাৎ বোঝানো হয়, পেছনে, পশ্চাৎ গমন। অনুগামী, একই টাইপের অর্থ। অনুনয়, এখানে আবার অর্থ চেঞ্জ হয়ে গেল। অনুনয় বিনয়, অর্থাৎ এখানে অনুনয় মানে কোনো কিছু করা, অনুনয় অর্থাৎ বিনয়ের সাথে কোনো কিছু করা, এরকম বোঝানো হচ্ছে। আর সংস্কৃত উপসর্গগুলো একাধিক অর্থ প্রকাশ করবে, এক একটি শব্দে এক এক রকম অর্থ প্রকাশ করবে। প্রতিও একাধিক অর্থে আছে। প্রতি যদি বলি প্রতিমূর্তি, তাহলে এখানে প্রতি মানে সদৃশ বুঝাবে, সদৃশ বা মতো, মূর্তির মতো। যদি বলি প্রতিদ্বন্দ্বী, তাহলে এখানে কি বুঝাবে? বিরোধ বুঝাবে। প্রতিদ্বন্দ্বী মানে বিরোধ বা দ্বন্দ্ব বুঝাবে। এখানে প্রতি সদৃশ বুঝাচ্ছে, এখানে প্রতি দ্বন্দ্ব বুঝাচ্ছে। আবার যদি আরেকটি শব্দ লিখি আরেকটি অর্থ বুঝাবে। তো একাধিক অর্থে এই সংস্কৃত উপসর্গগুলো ব্যবহৃত হয়। এসএসসিতে যেটি হয় সেটি হচ্ছে যে এমসিকিউতে আসে যে প্রতিমূর্তি শব্দে প্রতি কোন অর্থ প্রকাশ করেছে, এরকম চাওয়া হয়। 4টি অপশন থেকে আমরা সেগুলো থেকে বেছে নিই একটি। আর এইচএসসিতে এরকম হবে, এইচএসসির পরীক্ষায় কোনো বোর্ড পরীক্ষায় এসে গেছে, সব বছরে আসেনি কিন্তু মাঝে মাঝে দুই একটা বোর্ড পরীক্ষায় এসে গেছে যে কিছু উপসর্গ দেওয়া আছে, এর মধ্যে থেকে নিচের 6টি উপসর্গের অর্থ সহ বাক্য গঠন করো। সেক্ষেত্রে লেখা থাকবে, যেমন যদি প্রতি থাকে তাহলে আমাকে প্রতিমূর্তি আগে লিখতে হবে, তারপরে আমি আবার সমান বা ড্যাশ দিয়ে আমাকে বাক্য গঠন করতে হবে প্রতিমূর্তি দিয়ে, এরকম। তো এইভাবে আমরা উপসর্গ এই অধ্যায়টি অনুশীলন করব। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। অন্য কোনো ক্লাসে আবার দেখা হবে ব্যাকরণের অন্য কোনো সমস্যা নিয়ে। ধন্যবাদ।